এসেছি বাংলার প্রাচীনতম নদীবন্দরে। যদিও এই বিষয়টা কেন জানি সবার অলক্ষ্যেই রয়ে গেছে। অলক্ষ্যে থাকা বিষয়টা নিয়ে বিস্তারিত পরে বলছি পুণ্ড্রবর্ধন কিংবা পুণ্ড্রনগরীর কথা, যাকে আমরা বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই চিনি আর যার বর্তমান নাম মহাস্থানগড়। বাড়ির খুব কাছাকাছি হওয়ায় এখানে বেশ কয়েকবার এসেছি, কিন্তু এবার এসেছি একটি ভিন্ন উদ্দেশ্যে। শুধু দেখতে নয়, দেখাতেও, সাথে এমন কিছু বলতে যা সহজে কেউ বলে না, কারণ আমার চ্যানেলের নামই তো যা কেউ বলে না। প্রথমেই সেই মানুষটিকে নিয়ে কথা বলতে চাই, যিনি না আসলে হয়তো এই জায়গাটা আজ এত বিখ্যাত হতো না, প্রতিদিন এত মানুষের ভিড় থাকতো না। বলছি শাহ সুলতান মাহমুদ বলখি মাহিসওয়ার রহিমাহুল্লাহর কথা, যিনি ছিলেন বলখের রাজার পুত্র। অর্থাৎ আফগানিস্তানের বলখ নগরীতে এক রাজপরিবারে তাঁর জন্ম। রাজপরিবারে জন্ম হলেও রাজ সিংহাসনের প্রতি তার কোনো আগ্রহ ছিল না। ঘেমে ঘুমে একেবারে একাকার। এই দিকে যাওয়া হবে না, এদিকে যাওয়া হবে, আগে সোজা যাই একটু, তারপরে আসবনি। তিনি আধ্যাত্মিক জীবন বেছে নেন এবং দামেস্কে গিয়ে শেখ তৌফিকের শিষ্যত্ব গ্রহণ করেন। পরে তার পীর তাকে বাংলায় এসে ইসলাম প্রচারের নির্দেশ দেন। তখন তিনি সমুদ্রপথে বাংলার দিকে যাত্রা করেন। কথিত আছে প্রথমে তিনি সন্দ্বীপে পৌঁছান। সেখান থেকে তিনি হরিরামনগর এবং পরবর্তীকালে উত্তরবঙ্গের মহাস্থান বা প্রাচীন পুণ্ড্রনগরের দিকে অগ্রসর হন। তবে এই স্থানের সাথে সম্পৃক্ত উল্লেখযোগ্য একটি ঘটনা হলো তার নামের সাথে মাহিসওয়ার শব্দ। এখানেই কাহিনীর সবচেয়ে আকর্ষণীয় অংশ। লোকবিশ্বাস অনুযায়ী শাহ সুলতান মাছের আকৃতির নৌকায় চড়ে, আবার কেউ বলে মাছের পিঠে চড়েই তার অনুসারীদের নিয়ে বরেন্দ্রভূমিতে তিনি এসেছিলেন। সেখান থেকেই তার নাম হয় মাহিসওয়ার, অর্থাৎ মাছের ওপর আরোহী। মানে কার কবর কোনটা সেটা লেখা থাকলে ভালো হতো। এটা মসজিদ। ভান্ডারখানাটি মূলত এইভাবে নির্মাণ করা হয়েছে, আমি যতটা জানি 2022 সালে। এবং এটা হচ্ছে, এখানে যারা আসে তারা তো শিরনি বলা হয়, এগুলো নিয়ে আসে, খাদ্য নিয়ে আসে এখানে দান করার জন্য। তো সেগুলো সব এখানে জমা হয় এবং সেখান থেকে ওই যে সিঁড়ি দিয়ে ওঠার সময় আমরা যে ভিক্ষুকদেরকে দেখলাম, কিংবা এরকম অনেক মানুষ এখানে আছে, অভাবী অনাহারী মানুষ, তাদেরকে এই ভান্ডারখানা থেকে খাবার দেওয়া হয়। আমি এটুকুই জেনেছি। এটা কিছুই নয়, এখান থেকে ঠিক মহাস্থান এই মাজার থেকে বের হয়ে যাওয়ার রাস্তা, কিন্তু এই জায়গাটা একটু দেখুন কেমন যেন ঝোপঝাড়, কিংবা রাস্তার দুই পাশে বেশ লতানো গাছ কিংবা অন্যান্য গাছ মিলে একটু ভালোই লাগে এই জায়গাটা দেখতে। এখানে কিছু দর্শনীয় ঐতিহাসিক জায়গা রয়েছে, সেগুলো আমরা দেখব। এটা আসলে এই ধরনের প্রথম ভিডিও আমাদের, যার ফলে বিভিন্ন রকমের ভুল ত্রুটি রয়ে যাবে। বিশেষ করে অনেক কিছুই মিস করে গেছি। আপনারা আশা করছি সেগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং যতটা সম্ভব সামনে আরও বেশ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি মনে হয় যে কিছুটা আনন্দ দিতে পেরেছি কিংবা একটা জায়গার সাথে আপনাদের কিছুটা পরিচয় করিয়ে দিতে পেরেছি, তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন,
কমেন্ট করে তো আপনার মতামত জানাতেই পারেন। কিছুক্ষণের মধ্যে আমরা যে জিনিসটি দেখব, এই যে আমি দেখতে পাচ্ছি, এটির নাম হলো দুধ পাথর, আবার কেউ বলে খোদাই পাথর বা খোদার পাথর। এটি মূলত বৌদ্ধ মন্দিরের ধ্বংসাবশেষ। আমরা বলি পৃথিবী এগিয়ে গেছে, অনেক এগিয়ে গেছে, আমরা পৃথিবীকে হাতের মুঠোয় নিয়ে এসেছি, অথচ এই সময়ে এসেও আমাদেরকে দেখতে হয় মানুষ রোগ মুক্তির জন্য বা মনের বিভিন্ন আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য মানুষ এই পাথরের উপর দুধ ঢালছে, আবার কেউ সিঁদুর দিচ্ছে। সুতরাং কতটা এগিয়েছে এবং সেই মানুষের সংখ্যাটা কত, এ নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায়। এখান থেকে আমরা আরও সামনের দিকে যাব আরও নতুন কিছু দেখার জন্য। যেমনটা এখানে সাইনবোর্ডে দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে মানকালীর কুণ্ড। এটা সম্পর্কে বিস্তারিত তেমন কিছু জানা যায় না। পানি খাওয়া জরুরি হয়ে পড়ছে, এখন বসি একটু, আসো পানি খাবো, এখানেই বসি, আসো। পানি খাওয়ার কোনো বিকল্প নেই, এত গরম। চুলের যে অবস্থা, এ জীবনে কয়বার এরকম হয়েছে আমার মনে পড়ে না। হোক, সবকিছুই এক্সপেরিয়েন্স করা ভালো, তাই না? There's a first time for everything. এইদিকে মানুষজন যাচ্ছে, এদিকে কিছু আছে নাকি? মনে হয় না, খালি গ্রাম দেখা যাচ্ছে। কিছু আছে এদিকে? তাহলে চলো যাই, ঘুরে আসি। ধন্যবাদ। দেখো, এই জিনিসগুলো অনেক পুরাতন এবং এরকমই পড়ে আছে। পাশেই একটা জমি, আবার এখানে কিন্তু দেখো এই দেয়ালটা। পুরাতন জিনিস যা যেখানে আছে, এগুলো আসলে সরকার নষ্ট করতে চায় না, কারণ এই জিনিসগুলো থাকার কারণেই মানুষ এগুলো দেখতে আসে। দিন যত যাবে তত এগুলোর সংখ্যা কমে যাবে। এখানে দেখি, এখানেও হয়তো বা কিছু একটা। ও, এই অবস্থা। কিন্তু আমার যতটা মনে পড়ে, আমি যখন ছোটবেলায় আসছিলাম, অ্যারাউন্ড 38 ইয়ার্স ব্যাক, তখন এটা আরো অনেক গভীর ছিল। এখানে মনে হয় কেউ পড়ে গেলে পার্কোর করা যায় না। এই তো একজনকে পেয়ে গেছি, দেখো নামছে। আপনারা আসতে চান, কথা বলতে চান? আসেন, একটু কথা বলি। কোনো সমস্যা নাই, আরে একদম স্বাভাবিক ভাবে কথা বলবেন। মানে এখানে এটা চেনেন তো? এটা আসলে কি, এটার নাম কি? আচ্ছা, প্রথমে একটু নামটা জানতে চাচ্ছি, এটার নাম কি? আচ্ছা, আপনি বলতে পারবেন? হ্যাঁ, আচ্ছা, জিয়ত কুণ্ড এখানে লেখা আছে, কিন্তু কোথায় যেন দেখলাম লেখা আছে। আচ্ছা, তো এর ইতিহাস আপনি বলতে চাচ্ছিলেন, বলেন।
এখানে শুনছিলাম যে মানে আগের আমলের যে যুদ্ধের সময় যারা মারা যাচ্ছে হুম, তাদের নাকি এখানে ফেলে দিলে মানে জীবিত হয়ে উঠতে। আচ্ছা এটা সঠিকভাবে আমি বলতে পারবো না আর কি। তারপরে শাহ সুলতান নাকি আপনার ইয়ে করছিল, মাংস দিছিল, আচ্ছা যে কাক আছে নাকি এখানে ওই মাংসটা ফেলে দিছিল, তারপর থেকে মানে এটার শক্তিটা মানে হারাই গেছে। আচ্ছা ঠিক আছে। আসলে আসলে মরা মানুষ ঘটনা অনেক আগের, তো আমি একটু পড়াশোনা করেই আসছি, 2500 বছর আগের ঘটনা। অনেক আগে। তো এখানে মৌর্য বংশ, গুপ্ত বংশ, তারপরে সেন বংশ, তারপরে পাল বংশ এবং সর্বশেষ হচ্ছে সর্বশেষ সেন বংশ। লক্ষণ সেনকে আমাদের যে সুলতান, ওনার নাম হচ্ছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি, সে এই লক্ষণ সেনকে পরাজিত করে মুসলিম রাজত্ব এখানে কায়েম হয়। তো তার আগে পর্যন্ত এখানে হিন্দুদের সব হিন্দু ছিল। তারপর পরশুরামের ঘটনা আপনারা নিশ্চয়ই জানেন, শিলাদেবীর ঘটনা। যেমন হচ্ছে ছোটবেলায় অডিও ক্যাসেটে আমি একটা নাটক শুনতাম, অনেকবার শুনেছি, এটার উপরে আছে। এরকম অনেক জায়গা থেকে অনেক রকম গল্প পাওয়া যায়, কিন্তু এগুলোর সত্যতা আমরা তো জানি না। না, এটা অনেক আগের ঘটনা। যেমন হচ্ছে 639 খ্রিস্টাব্দে চীনের এক পর্যটক আসছিল, নাম হচ্ছে হিউয়েন সাং। সে এটার উপরে অনেক কিছু লিখছে। তারপরে আবার 1800 সালের দিকে এসে এগুলো নিয়ে আরো গবেষণা হয়েছে। তো এখন এগুলো হচ্ছে আমরা ইতিহাস থেকে একটু পড়াশোনা করে যা জানি, কিন্তু সত্যটা আসলে আল্লাহই ভালো জানে। তো ঠিক আছে, ভালো থাকবে। এটা হচ্ছে পরশুরাম প্যালেস। 1835-1853 কোম্পানি আমলের দুটি মুদ্রা পাওয়া গেছে। এই প্রত্নতত্ত্ব খুঁজে পেয়ে তার উপরেই আসলে দেখা হয় যে এগুলো আসলে কোন আমলের কি সমাচার। এখানে আর কিছু নাই, চলো। জিয়তকুণ্ড থেকে আমরা এখন মিউজিয়ামের দিকে যাচ্ছি। তবে একটা কথা বলে নেওয়া ভালো, সেটা হলো যারা দূর থেকে আসবেন ভাড়া মিটিয়ে গাড়িতে ওঠার চেষ্টা করবেন। আমার মনে হয় যারা ভ্রমণ করেন তারা এগুলো জানেন, তারপরেও আমার দায়িত্ব ছিল বলে দেওয়ার, তাই বলে দিলাম। সামনে গিয়ে হয়তো আপনাদেরকে তার কিছু নমুনা দেখাতে পারবো, কারণ আমার আগে থেকে এই ধরনের ধারণা আছে, এমনটা ঘটে। আমরা মিউজিয়ামের দরজায় পৌঁছে গেছি। সকল ধরনের গাড়ি পার্কিং নিষেধ, অথচ সব গাড়ি এখানেই পার্ক করে বসে আছে। এটা বন্ধ। রাজবাড়ি ভাড়া কত? 100 টাকা। তার মানে এখান থেকে বগুড়া তার চেয়ে দূরে? থেকে আপনার 9 কিলোমিটার। অসুবিধার কয় টাকা? ও আচ্ছা, তাহলে যাওয়া আসা কত? যেমনটা বলছিলাম, এখানে দর নিয়ে একটা সমস্যা হয়। একই জায়গা আমার কাছে একজন চাইলো 100 টাকা, আর একজন চাইলো 600 টাকা, বুঝতেই পাচ্ছেন। একদম শুরুতে যে কথাটা বলেছিলাম যে প্রাচীন নদী বন্দর, যেটা নিয়ে কেউ কথা বলেছে কিনা আমি জানি না, এখানেই আমরা দেখতে পাবো করতোয়া নদী। তার আগে বলে নেই, এটা হচ্ছে গোবিন্দর ভিটা বলা হয় এই জায়গাটাকে। এখানে ঢোকার জন্য জনপ্রতি 10 টাকার টিকিট লাগে এবং এর পাশ দিয়েই, পূর্ব পাশ দিয়েই বয়ে গেছে করতোয়া নদী। এবং নদী বন্দর মানে বুঝতে পাচ্ছেন যে এই নদীর কতটা নাব্যতা ছিল সে সময়, না হলে তো আর নদী বন্দর হওয়া সম্ভব নয়। অথচ এখন এই নদীতে এখন কিন্তু নদীর সেই অবস্থা নেই। প্রচণ্ড রোদে আসলে বেড়ানোটা বেশ কষ্টকর ছিল।
তারপরেও যেহেতু এসেছি, কিছুটা না দেখে তো যাব না। তবে ইচ্ছা আছে মহাস্থান সম্পর্কে আরও বিস্তারিত কিছু করা। এই যে নদী, এখন হয়তো একটু ভালো করে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সেই করতোয়া নদী, যা এক সময় নদী বন্দর ছিল। চিন্তা করুন। আমরা বের হব। বের হওয়ার সময় আরও দু একজন দর্শনার্থীর সাথে দেখা হলো, তাদের সাথে হালকা দু একটা কথাও হলো। এখন আমরা চলে আসছি গোকুল মেধ মন্দির, কিংবা বহুল প্রচলিত বেহুলার বাসর ঘর নামে। আমরা একটা ডকুমেন্টারি বানাবো, তো একটু যদি তথ্য দেন, মানে দিনে কি রকম টিকিট বিক্রি হয় আনুমানিক, দেওয়া যাবে না? আচ্ছা, মোটামুটি কত মানুষ হয় জানতে চাইলাম, কিন্তু বলা যাবে না, কনফিডেন্সিয়াল, নো প্রবলেম। চলো, অনেক আগে আসছি, এগুলো প্রায় ওই রকমই আছে। বৃত্তের মতো কি যেন ছিল মনে করতেছে যতটা। ও এই যে দেখো, ঠিকই আছে ওই যে, কিন্তু সেগুলো এখন ইয়ে হয়ে গেছে, ভরাট হয়ে গেছে, বোঝা যাচ্ছে না যে এগুলো এক একটা বৃত্তের মতো ছিল। কতটা যে মেইনটেনেন্স হয় সেটা একটু ইয়ে বোঝা গেল। এদিক দিয়ে উঠি। এই সময় রোদ কম আছে, তাহলে উপর থেকে আমরা ঘুরে আসি। বেশ ঝুঁকিপূর্ণ, দেখে আসো। এটাই হচ্ছে সেই মেধ মন্দির। কথিত আছে এখানেই বেহুলা ও লক্ষিন্দরের সেই বিখ্যাত বাসর হয়েছিল, যে রাতের পর সাপের কামড়ে লক্ষিন্দরের মৃত্যু হয়। এরপর মৃত স্বামীকে নিয়ে বেহুলার সেই দীর্ঘ যাত্রার কাহিনী বাংলা সাহিত্যে অমর হয়ে আছে। কিন্তু প্রত্নতত্ত্ব বলছে অন্য কথা। 1934 থেকে 1936 সালের খননে এখানে পাওয়া যায় বিশাল এক স্থাপনার ভিত্তি। এর সবচেয়ে বিস্ময়কর বৈশিষ্ট্য হলো ভিত্তির মধ্যে রয়েছে 172টি আয়তাকার প্রকোষ্ঠ, যেগুলো মাটি দিয়ে ভরাট করে ধাপে ধাপে উঁচু করা হয়েছিল। প্রত্নতাত্ত্বিকদের মতে মূল কাঠামোটি 6ষ্ঠ-7ম শতকের একটি মন্দির বা স্তূপের ভিত্তি হতে পারে। পরবর্তী সময়ে এখানে শিব মন্দিরেরও অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়। তাহলে প্রশ্ন হলো, এটি কি সত্যিই বেহুলার বাসর ঘর? এখন পর্যন্ত এর পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রত্নতাত্ত্বিক প্রমাণ নেই,
অর্থাৎ বেহুলার বাসর ঘর এটি ইতিহাসের নিশ্চিত তথ্য নয়, বরং প্রাচীন এই স্থাপনাকে ঘিরে গড়ে ওঠা এক শক্তিশালী লোকবিশ্বাস। আর এ কারণেই গোকুল মেধ আজও ইতিহাস, প্রত্নতত্ত্ব আর লোককথার এক অসাধারণ মিলনস্থল। ওঠানামার জায়গাটা সুবিধার না, মানে এগুলোকে যতটা সম্ভব যেরকম আছে সেই রকমই রাখার চেষ্টা করা হয়েছে। আমরা এখন ফিরবো, যতটুকু এক্সপ্লোর করতে পারলাম, জানি না কতটুকু কি করা গেছে, চেষ্টার কমতি ছিল না, কিন্তু আবহাওয়া একেবারেই প্রতিকূল। আমরা ঘেমে ঘেমে আমাদের ভিজে গেছে, এক কথায় সব ভিজে গেছে। হয়তো দেখে কিছুটা বুঝতে পারছেন চুলের কি অবস্থা। সবকিছু মিলে আমাদের আর বেশিক্ষণ টিকে থাকা সম্ভব নয়। গায়ের পানি প্রায় সব ঝরে গেছে, পানি সাথে আছে, পানি খেয়েছি যতটা সম্ভব। আবার অন্য কোনো জায়গায় দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন। সম্ভব হলে আমাদের যা কেউ বলে না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সত্যি অনেক ক্লান্ত, যার ফলে আর কথা বলার মতো আর ধৈর্য নেই। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।